ভালো সিনেমা রিকমেন্ডেশন দিতে হবে অডিয়েন্সকে। এই রকস্টার মানে পুরো দমে মাঠে নামছে ভাই, তারা আর কি খেলতেছে। তুফানকেই দেখো গানগুলো কিভাবে ব্লাস্ট করলো, ওই জন্য মুভিটাও বেশি সাকসেস হইলো। আমি বলি আমাকে উড়িয়ে দাও গানটা কেমন লাগছে, যতটুকু আমরা শুনতে পারছি টিজারে বা এর আগে। একমাত্র শাকিব খান আছেই বলে এটা পসিবল, না হলে অন্য কোনো অ্যাক্টর তুমি আনো, এখানে হবে না। আনুমানিক কত বাজেট তোমরা কি জানো? মানে এমন কেউ ইন্ডাস্ট্রিতে আসুক যে শাকিব খানের লিগেসিকে রিপ্লেস করুক। মানে আমি খারাপের মধ্যে ভালো খুঁজে নেই, এটা হলো আমার বিশেষত্ব, কিছু করার নাই। এই কি অবস্থা সবার? আজকে আমরা রকস্টারের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো আমাদের সাথে আছে ইনফ্যাক্ট বাংলার জনি এবং এক্সপ্লেন ম্যানের আশিক। তো এদের সাথে আসলে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমেই রকস্টার নিয়ে কথা বলবো। তাছাড়া রকস্টার ছাড়াও মালিক সিনেমা আছে আমাদের হাতে, মালিক ছাড়াও আমাদের হাতে আছে সর্দার বাড়ির খেলা, আর আফরান নিশোর নতুন একটা সিনেমা আসার কথা আছে, সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো আজকের ভিডিওতেই। তো প্রথমেই শুরু করি রকস্টার দিয়ে। আচ্ছা তাহলে শুরু করি হচ্ছে জনিদাকে দিয়ে নাকি? সত্যি বলতে টিজারটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আর 2023 সালে যখন শাকিব খানকে আমরা নতুন ভাবে দেখি, তারপর থেকে এই বান্দা যেন এক এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে। এমন শাকিব খানকে আগে কখনোই দেখা যায়নি। আর তুমি আমাকে জিজ্ঞেস করলা যে টিজার কেমন লাগছে, এটা সত্যি ভালো ছিল। মনেই হয় না যে এটা বাংলা সিনেমার টিজার, যদিও কিছু উইক পয়েন্ট ছিল, বাট আই থিঙ্ক এটা সিনেমা মুক্তির সময় সলভ হয়ে যাবে। তো তুমি বলো তোমার কাছে কেমন লেগেছে? আলোচনার থেকে সমালোচনা বেশি হচ্ছে কি নিয়ে, যে অনেকগুলো সিন কি যে মনে হচ্ছে দেখে যে এআই, যেমন কার চেজের সিনটা, তারপরে হচ্ছে স্টেডিয়ামের সিনটা, এইটা নিয়ে আসলে তোমার মতামত কি? তো তুমি আগে বলো যে তোমার কাছে এটা কেমন লেগেছে, তারপর আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি এটা। ওকে, আমার পার্সোনালি মানে টিজারটা এক কথায় বলতে গেলে মার্ভেলাস, পাওয়ার প্যাকড, দুর্দান্ত। আমার কোনো দিক দিয়ে কমতি মনে হয়নি। সাগর আমারে বলতেছিল যে এই সিনেমার হচ্ছে ভিএফএক্স একটু সমস্যা আছে, বাট ভিএফএক্সটাও আমার কাছে তেমন একটা চোখে পড়ে নাই। মূলত স্টেডিয়ামের ভিএফএক্স এর প্রবলেম ছিল। আশিকের কেমন লাগছে মানে ভিএফএক্স এর দিকটা? ভিএফএক্স এর দিস কি বাংলাদেশের হিসেবে তুমি আর কত বেশি আর আশা করবা? বাংলাদেশে যে বর্তমান এই লেভেলের কিছু আসতেছে, এটাই ভাগ্য হিসেবে ভাবে না। কারণ বাংলাদেশে এই লেভেলের গ্র্যান্ড স্কিল বা যে লেভেলের এখানে ভিজুয়াল দেখানো হয়েছে, এটা আমরা বাংলা সিনেমাতে খুবই কমই দেখতে পাই। একমাত্র শাকিব খান আছেই বলে এটা পসিবল, না হলে অন্য কোনো অ্যাক্টর তুমি আনো, এখানে হবে না। সেটাই বলতেছিলাম যে প্রত্যেকটা সিন আজমান রুশো এতটা যত্ন সহকারে বানাইছে, আর টিজার কাটটা এত সুন্দরভাবে করছে। গল্প কিন্তু মানে যখন আন্দাজ করতে যাচ্ছিলাম, ট্রেলারটা ব্রেকডাউন করতে চাইতেছিলাম, তো ওইখানে কি ঝামেলা হইতেছিল যে গল্পটা আসলে আন্দাজ করতে পারতেছিলাম না। ওইখানে আসলে ইমোশনাল অ্যাঙ্গেলটা কোন গল্প নিয়ে থাকবে, আবার সেখানে আসলে তার গার্লফ্রেন্ড বা হচ্ছে যে মেয়েদের যে ক্যারেক্টারটা থাকবে, নায়িকার ক্যারেক্টারটা, সেটা কি নিয়ে হবে, সেই জিনিসটা নিয়ে আসলে অনেক বেশি কনফিউজ ছিলাম। তুমি মানে বলতে চাচ্ছ যে টিজারটা দেখে তুমি গল্পের সম্পর্কে কিছু বুঝতে পারতেছো না? হ্যাঁ, এইটাই তো মূলত টিজারের কামাল, যে এমন ভাবে তোমাদের সাজায় গুজায় উল্টা পুল্টা ভাবে দেখাবে যে তুমি গল্প জানার জন্য এক্সাইটেড হয়ে থাকবা যে এরপরে কি থাকতে পারে, মুভির গল্পের ভিতরে কি আছে, যেন গল্পের সম্পর্কে বেশি আভাস না আসে। আচ্ছা, বর্তমানে যেহেতু এআই নিয়ে কথা হচ্ছে, আর বাংলাদেশে এআই নিয়ে মানে মাঝে মধ্যে এরকম কথা ওঠে, তো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে এমনও কিছু সিন নিয়ে বলা হচ্ছে যে এটা এআই দিয়ে বানানো। আর যদিও কিছু সিন দেখে আমার মনে হয়নি যে এটা এআই। আচ্ছা, যদি হয়েও থাকে তাহলে আমি বলবো রকস্টারের এই টিজারে যেসব শট ব্যবহার করেছে লাইক স্টেডিয়ামের, এটা কিন্তু ভালো ছিল। আর এটা সত্যি বলতে এটার যে অ্যাথেস্টিক ভ্যালু আছে না, এটা কিন্তু অনেক হাই লেভেলের, এটা কিন্তু তোমাকে মানতেই হবে। আর তাছাড়াও সবার পছন্দ তো আর এক না, না? আমরা কিন্তু টিজারে জাস্ট অতটুকুই দেখছি, তবে এটা থিয়েটারে আমাদের বড় পর্দায় কিভাবে আজমান রুশো দেখাবে, এটাই এখন চ্যালেঞ্জের বিষয়। মনে করো টিজারে ভালোই দেখা যাচ্ছে, কিন্তু সিনেমাতে এটা প্রপারলি হলো না, তাহলে তো প্রিন্সের মতো অবস্থা হবে। ফিল দিব, আমার সমস্যা নাই। যা মানুষের প্রবলেম কি ছিল, ওই যে কি জানি একটা গানের পোস্টার আছে না, নেক্সট যে গানটা আসবে ওইটা নাকি এআই বলতেছে যে এআই দিয়ে বানাইছে। আমাকে উড়িয়ে দাও ওই গান। হ্যাঁ, তো এটা বানাইছে, সমস্যা কি? একটা গানের পোস্টার কি এআই দিয়ে বানাইতে পারে না? অবশ্যই বানাইতে পারে, আমার প্রবলেম নাই। আমার সব থেকে এই সিনেমার জন্য এক্সাইটমেন্ট কাজ করে হচ্ছে এদের প্রমোশন দেখা। এরকম প্রমোশন বাংলা সিনেমা এর আগে কোনো সময় করে নাই। উদাহরণস্বরূপ প্রিন্সকেই দেখো, মুভি রিলিজ হচ্ছে 2 দিন আগে টিজার ড্রপ করছে,
এগুলো তো প্রত্যেক ঈদে আর কি দেখি আমরা। তবে এবার কিন্তু রোহিত আর হচ্ছে এই রকস্টার মানে পুরো দমে মাঠে নামছে ভাই, তারা আর কি খেলতেছে। আমার এই জিনিসটা খুব ভালো লাগছে রকস্টারের, যে ব্যাক টু ব্যাক পোস্টার ড্রপ করতেছে, দেন এখন আবার টিজারও ড্রপ করে দিল। মানে এখন থেকে তারা মুভিটার হাইপ জেনারেট করা চালু করে দিয়েছে, যেন ট্রেলার বাট আরো যদি কিছু কাট আসে যেন অটোমেটিক আরো যখন হলে রিলিজ হলে মুভিটা বাম্পার কিছু ওপেনিং নেয়। আর এই সিনেমা দিয়ে দেখলাম যে অডিয়েন্সদের মানে কিছু পক্ষর এমন আক্ষেপ আছে যে এখানে কোনো অ্যাকশন সিকোয়েন্স নেই, তারা এটা ভুলে গেছে যে এটা একটা মিউজিক্যাল বেস্ট মুভি, এখানে অ্যাকশন দিয়ে কি হবে? আচ্ছা তোমরা তাহলে আমাকে এটা বলো যে একটা মিউজিক্যাল জনরার সিনেমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কি দরকার হয়? আমি বলি জনিরা, বিষয়টা হচ্ছে মিউজিক্যাল জনরা হিসেবে এখানে ভালো ভালো কয়েকটা গান থাকতে হবে, ইমোশনাল অ্যাঙ্গেল থাকতে হবে। এই দুইটা জিনিস থাকলে পারে সিনেমা হিট গ্যারান্টি। মনে করো কোনো সিনেমার অ্যালবাম যদি চার্ট বাস্টার হয় তাহলে সেই সিনেমার হাইপ অটোমেটিক আরো বেশি ইনক্রিজ হয় আর সেটার ক্লিকও বেশি হয়। তুফানকেই দেখো গানগুলো কিভাবে ব্লাস্ট করলো, ওই জন্য মুভিটাও বেশি সাকসেস হইলো। আমি বলি আমাকে উড়িয়ে দাও গানটা কেমন লাগছে, যতটুকু আমরা শুনতে পারছি টিজারে বা এর আগে। আমি বলবো যে গানটা ছিল যেটা এমনি প্রথমে আসছিল তখন আমার বেশি ভালো লাগছে, কিন্তু টিজারে যখন এটা প্লে করা হয়েছিল শাকিব খানের লিপস দেন তার সাথে ওই গানটা আমার সত্যি বলতে মানায়নি। গানটা শুনতে ভালো লাগতেছে কিন্তু সে যখন গাচ্ছে ওই হিসাবে ফিলই হচ্ছে না যে শাকিব খান ওই গানটা বলতেছে, ওই লেভেলের কোনো ফিল পাইছি না। আমার গান ভাল লাগছে অডিও ভার্সন। হ্যাঁ অডিও ভার্সন আমারও ভালো লাগছে, গান ভালো ছিল। হ্যাঁ সত্যি বলতে এটার ভিজুয়াল আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। আর কেন ভালো লেগেছে আমি বলি, যখন গানটা প্লে হতে হতে এটা ফেড আউট হয়ে যখন শাকিব খানের একটা ডায়লগ আসে না, আমাকে তোমার সাথে নিয়ে যাও, উফ কি লাগে, আমার কাছে সেই লাগছে। লাস্টে এটা কিন্তু পুরো ফাটিয়ে দিয়েছিল। লাস্টে এটা দিয়েও কিন্তু আবার বেশ কিছু থিওরিও আছে যেগুলো আমরা এখন চাইলেও ডিসকাস করতে পারি। যেমন কি হইতে পারে, ধরে নাও সে মারা যেতে পারে বা সাবিলা নূরকে পাইলো না, আমাকেও নিয়ে যাও। আমি বলি এটা নিয়ে আমি আর রঞ্জন কালকে অনেক আলোচনা করছি যে আচ্ছা গল্পটা কি হবে, বুঝছো? রঞ্জন বলতেছে যে না হ্যাপি এন্ডিং হবে, আমি বলতেছি না হ্যাপি এন্ডিং হবে না। তো এটা নিয়ে অনেক মানে কি যে ডিফারেন্ট মতামত দুইজনের ভিতরে আছে। তোমাদের কি মনে হয় হ্যাপি এন্ডিং হবে নাকি হ্যাপি এন্ডিং হবে না? হ্যাপি এন্ডিং হবে না রে ভাই, হ্যাপি এন্ডিং হবে না। কারণ যেভাবে তার সাকসেস গুলো ডে বাই ডে দেখাইলো, তারপর লাস্টে আবার সে নেশায় আসক্ত হয়ে গেল, অবশ্যই এখানে তার ডাউনফলও আসবে আবার। আচ্ছা এটার স্পষ্ট একটা ক্ল্যারিফিকেশন দেওয়া যায়, তোমরা যদি অ্যানিমেটেড টিজারটা দেখে থাকো ওইখানে দেখবা যে শাকিব খান গিটার প্লে করতে করতে গাড়ির উপরে পড়ে যায় এবং সেখানেও কিন্তু সে গিটার প্লে করতেছে। তার মানে বুঝতে পারছো শাকিব খান এমন একটা রকস্টারের ক্যারেক্টার ক্যারি করছে যে একেবারে ক্রেজি। আর তার জীবনে অনেক ডাউনফল আসবে এবং ডাউনফল আসার শেষ মুহূর্তে সে যখন মারা যাবে তার সঙ্গে কি বলে মিউজিক্যাল যে একটা থিম সেটা ক্যারি করতে করতে সে চলে যাবে। তো সেই হিসেবে আমার মনে হয় শাকিব খান এখানে প্রবাবলি মারা যাবে। আর তোমরা হয়তো খেয়াল করছো শাকিব খানের চুলও সেখানে লং, আর পুরো সিনেমাতে দেখবা যে শাকিব খানের ওই লং হেয়ার শেষের দিকেই দেখা যাবে যখন সে ডাউনফল থেকে ফিরে আসবে এবং তার সময় হয়তো শেষ হয়ে যাবে। এটা আমার পার্সোনাল থট। আমি আমার পার্সোনাল থট বলি, আমার মনে হয় কি হ্যাপি এন্ডিং হবে। কেন হবে আমি বলি, তুমি যেটা বললা যে হ্যাঁ শাকিব খান ইন্টারভেলের সময় নিজের একেবারে লোয়েস্ট পয়েন্টে থাকবে, সিনেমার শুরুর দিকে সে হাইপে উঠবে, অনেক উপরে উঠে যাবে, অ্যান্ড ইন্টারভেলের সময় সে একেবারে ক্যারিয়ারে সবার থেকে নিচের দিকে থাকবে। কিন্তু এই সিনেমা হচ্ছে দুইটা নায়িকা, তো দ্বিতীয় নায়িকাটা কি করবে, তাকে আবার সেই রিকভারি পয়েন্টে নিয়ে হ্যাপি এন্ডিং করবে আমার যতটুকু মনে হয়। সাগর আমি একটু বলি, এখানে অ্যাড করি, জনিদা কি মানে সাইয়ারা দেখছিলা, সাইয়ারাতেও কিন্তু মোটামুটি মানে দুইটা পার্ট ছিল, নায়িকার যে হচ্ছে ব্রেকআপ হয় তারপর থেকে কিন্তু গল্পটা আগায়। তো আমার মনে হয় কি যে শাকিব খানের রকস্টারও মোটামুটি এরকম একটা পর্যায়ে থাকবে যেখানে শাকিব খানের সাথে যখন ধোকাটা হবে, তো মানে যে ইন্টারভালটা আসবে, ইন্টারভালের পরে হয়তো তার লাইফে মানে এমন একজন নায়িকা আসবে যে আর কি তাকে আবার সেই ওই জায়গাটায় ফিরিয়ে নিয়ে যাবে, মানে জীবনকে বুঝতে শিখাবে। তবে আমার মনে হয় ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে আর প্রবাবলি শাকিব খান মারা যাবে। দেখা যাক। জনি যেভাবেই হোক রকস্টার সিনেমায় শাকিব খানকে মারেই ছাড়বে, এটা হচ্ছে মূল কথা। আমি তাকে মেরেই ছাড়বো, কারণ ও মরে গেলে তো বেশি হাইপ হয় না। প্রিয়তমা দেখো, মরে গেলে তো বেশি হাইপ হয় না। আমার প্রিয় তোমার এন্ডিং অনেক ভালো লাগছে, বাট কষ্টও লাগছে যে না সে মারা গেছে লাস্টে। বাট একটা জিনিস কি, ওই যে লাস্টের যে সিনটা, আমাকে সাথে নিয়ে যাও বা সাথে নিয়ে যাও, ওই যে ডায়লগটা আর কি সবার এখন মুখে মুখে, এই ডায়লগটা বা ওইখানের যে সিনটা শাকিব খানের, হ্যাঁ মোটামুটি এই সিনটা কিন্তু প্রিয়তমার যে লাস্ট অ্যাক্টিংটা সেটার কথা কিন্তু মনে পড়ায় দেয় একদম। ভাই শাকিব খান ইমোশনাল দৃশ্যে এতটা পারফেক্ট, ভাই এতটা পারফেক্ট, এটা
আমি স্পিচলেস, আমি বলতেই পারছি না, ইটস রিয়েলি ব্যাড আস। এটা ঠিক, শাকিব খান ইমোশনাল সিনে খুবই ভালো অ্যাক্টিং করতে পারে। মানে লুক অ্যাট হিজ আইস, এইরকম এক্সপ্রেশন, এত অসহায়, মানে এত অবলা লাগছে, মনে হচ্ছে আমি গিয়ে হেল্প করি, এতটা অসহায় লাগতেছে, এতটা রিয়ালিস্টিক, বোঝো? আচ্ছা, রাজকুমারও কিন্তু সেই ইমোশনাল একটা সিন করছিল একেবারে লাস্টে। তোমার কাছে কোনটা বেশি বেটার লাগছে, টিজারের এই সিনটা নাকি রাজকুমারের লাস্টের সিনটা? দেখো, টিজারে তো অল্পখানি দেখাইছে, আর ওইখানে তো প্রপারলি সে মারা যাচ্ছে, তার বডি ল্যাঙ্গুয়েজ ওইখানে মানে শো করতেছিল, তো সেই হিসেবে রাজকুমার, যেহেতু এখানে অল্প একটা শট। আমার এই ছোট্ট সিনে যেন মন জয় করে ফেলছে, রাজকুমারের থেকে বেশি ইম্প্যাক্ট দিছে আমারে, মানে ইমোশনালি। না, এটা ঠিক, তবে ওইখানে প্রপারলি দেখাইছে, তো এখানে জাস্ট একটা শট, সেই কারণেই বললাম। তো রকস্টারের বিষয় তো এই মানে টিজার বিষয়ে গেল, বাট শাকিব খানের ক্যারেক্টারটা নিয়ে একটু কথা বলতে চাই। যে শাকিব খানকে যে এই যে আমরা 3-4 বছর যাবত দেখলাম, মানে মোটামুটি গ্যাংস্টার বেস সিনেমাতেই সে আসক্ত হয়েছিল। এই যে গ্যাংস্টারের চরিত্রটা মোটামুটি সে রপ্ত করে ফেলছিল। হ্যাঁ, লাস্ট প্রিন্সে দেখলাম যে কি পরিমাণ ভরাডুবি হয়েছে তার। তো এইটার পরে এইভাবে যে সে কামব্যাক দিবে এবং একটা রকস্টারের এত গুরুত্বপূর্ণ চরিত্র, সেই জিনিসটাকে তাকে এত ভালোভাবে মানাবে, সেটা কি আসলে আন্দাজ করছিল কোনোভাবে? গ্যাংস্টার বেজে গেলে পরে তাকে গ্যাংস্টার লাগে, রকস্টারে গেলে পরে তাকে রকস্টার লাগে, রোমান্টিকে গেলে তাকে রোমান্টিক একজন নায়ক লাগে, মানে যেখানে যাচ্ছে তাকে সেখানেই সেরকম মানাচ্ছে। এই জন্যই তো আমি মাঝে মধ্যে বলি যে আমাদের একজন শাকিব খান আছে। আচ্ছা, ভালো কথা, আমার মাথায় এখন একটা প্রশ্ন আসলো, এটা বাংলাদেশের সিনেমা, এটা বাংলাদেশে একজন রকস্টার, আর অবভিয়াসলি বাংলা গান গাইবে, কিন্তু টিজারে দেখলাম শাকিব খানের ফ্যান্স বিদেশি। এটা এটাই তো টিজারে বলতেছে যে গ্লোবাল স্টার, আমি তো এটা দেখে একটু কনফিউজ, যে আমি সেটাই। ভাবছিলাম কোনো বাংলাদেশ আর্টিস্ট হিসাবে মুভিতে দেখাবে, কিন্তু আমি বলি এটার বিষয়ে আমি হয়তো একটু আন্দাজ করতে পারছি। আশিক, আমি একটু বলি, আমার মনে হয় কি যে বিভিন্ন প্রতিযোগিতা হয় না, তো ওই থ্রুতে হয়তো শাকিব খান কোনো প্রতিযোগিতা যাবে, আমার জি না। যতটুকু মনে হয়। জি না, আমি বলি এটার কাহিনী কি। এটার কাহিনী হচ্ছে, যারা কনসার্ট করে বুঝছো, তারা ওয়ার্ল্ড ট্যুর করে, ওয়ার্ল্ড ট্যুরের মাধ্যমে তারা অনেক টাকা আয় করে, অনেক দেশে যে কনসার্ট করে। তো এটা মেবি তার জীবনের এমন একটা পর্যায়ে কাহিনী হচ্ছে যেখানে সে ওয়ার্ল্ড ট্যুর করতেছে। এটাও হইতে পারে। হ্যাঁ, হতে পারে, কিন্তু এত অডিয়েন্স, ম্যাসিভ অডিয়েন্স, তাও শাকিব খানের জন্য পাগল বা আগুনের জন্য পাগল। সেটাই, সে তো বাংলা ছাড়া কোনো গান গায় না। শোনো, এই পাগল হওয়ার পিছনেও কারণ আছে, কিন্তু তার কিন্তু একটা অ্যালবাম হিট গেছে, যেটার নাম হচ্ছে কি জানি, আগুন 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 না, উড়িয়ে দাও। আমাকে উড়িয়ে দাও। সেই গানটা যে হিট গেছে, তার পোস্টার কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখা যেতেছে যে এই গানের জন্য সে প্রেস কনফারেন্স করতেছে, তারপর হচ্ছে তার আগুন অ্যালবাম নিয়ে কথা বলতেছে, নেক্সট অ্যালবাম। এই কারণেই অডিয়েন্সরা তার জন্য এত ক্রেজি। আচ্ছা, অ্যালবাম হিট হয়েছে, কিন্তু এটা তো বাংলা ভাষাতে না, বাংলা ভাষা কত দূর আছে, অডিয়েন্স কত দূর আছে, বিদেশি কিছু অডিয়েন্স, তার মানে কি এত ক্রেজ থাকবে? এটা তো এই পয়েন্টটা আমারও, জনিতা, এই পয়েন্টটা আমারও আছে। না, আমার পয়েন্ট না, এটা আমি ডিফেন্ড করতেছি। তুমি এই যে ইন্ডিয়ান কিছু আর্টিস্ট গড়ে দেখো না, যেমন ওই যে নাম কি জানি, দিলজিৎ দোসান, তার কি বাইরের দেশে কি অসম ফ্যান বেজ নাই? অসম মানুষ আসছে না, আসে। কিন্তু আমাদের জেমস যখন বাইরে পারফর্ম করে, তারও কিন্তু ক্রেজ অনেক বেশি। আরে ওইটা বুঝতেছি, তবে একটা স্টেডিয়ামে এত ভিড়, এইটা তো মানা যায় না। আমার হিন্দি আমি একটু একটু বুঝি, আমি এর জন্য আমি হিন্দি শুনি, আমার ভালো লাগে। আমার ইংলিশ আমি বুঝি না, আমি ইংলিশ গানগুলো আমার পছন্দ না। আমি তামিল বুঝি না, বাট আমি সারাদিন তামিল গান শুনি। কেন শুনি? কারণ আমার সুন্দর লাগে। তুমি তামিল গান শোনো বা সাউথ ইন্ডাস্ট্রি গান শোনো, ওগুলোর একটা ভাইব আছে, কিন্তু বাংলা গান বাইরের দেশের লোক শুনবে, ওরা ওইরকম ভাইব পাবে না। না, আমি তোমাদের কথার সাথে একেবারে এগ্রি করি না। আমি এটা মানি ভাই, যে আসলে ভাষা যদি টোটালি কেউ না পারে, মানে একটু একটু যদি বোঝে, তাহলে সে গানটা শুনতে পারে। আমি তামিল এক ফুটাও বুঝি না, বাট আমি সবসময় গান শুনি তামিল। আচ্ছা, তাহলে তুমি চাইনিজ গান শুনো, ওটাও তো তুমি বোঝো না? যেই গানই আমার সুন্দর লাগে, আমি ল্যাঙ্গুয়েজ আমার সামনে কোনো সময় মানে বাধা হয়ে থাকে না। তাহলে তুমি একজন অডিয়েন্স তুমি চায়না দেশের বার শুনতেছো, তাহলে ওইখানে যদি তুমি শাকিব খানকে ধরো, তাহলে একজন শাকিব খানকে দেখতেছে এমনটা তো না, স্টুডিয়ামে পুরো অডিয়েন্স ভরপুর, ওইটা তাহলে কিভাবে হইলো? অনেক পপুলার। এত পপুলার সে চায়নাতে কেন? আচ্ছা, আরেকটা আমার মনে হচ্ছে রকস্টার নিয়ে এমন নেগেটিভিটি ছড়াবে বা সমালোচনা হবে, তুমি দেখে নিও, যদি আজ মানুষও এটা ভালোভাবে এক্সিকিউট করতে না পারে, বিশেষ করে স্টেডিয়ামের সিন, ও হয়তো কপি পেস্ট করবে, কিন্তু এটা ভাই যদি প্রপারলি না হয়, একেবারে পাবলিক ধুয়ে দিবে। আমি এটা নিয়ে সত্যিই দোটানায় পড়ে গেছি যে এই কম বাজেটের মধ্যে এটা কি ভালোভাবে এক্সিকিউট হবে কিনা। আনুমানিক কত বাজেট তোমরা কি জানো? তবে আন্দাজ করতে পারি মোটামুটি, যেহেতু সিনেমাটার মানে টিজার দেখলে বোঝা যায়, যেহেতু লার্জ স্কেল, 10 কোটি তো হওয়ার কথা। 10 কোটি নিচে হবে না, এত না, কখনোই এত হওয়ার কথা না। যেহেতু প্রমোশনের কথা আমরা একবার আসছিলাম, তো প্রমোশন থেকে আসা যাক মালিকের কথায়।
মালিকের প্রমোশন হচ্ছে না কেন, এটা নিয়ে তোমাদের ধারণা কি? তো আমার পার্সোনালি মনে হয় যে মালিকের মেকাররা চাচ্ছে তারা ওইগুলো বানিয়েছে নিজেদের দেখার জন্য, আমাদেরকে দেখাবে না, এত ঠেকাও পড়ে নেই বুঝছো। মানে ভাই কি একটা অবস্থা। আমি পার্সোনালি মালিকের কথা অনেক বেশি বলতাম, ভিডিও বানাইছি, ভিডিওতে কথা বলছি, তাছাড়া বিভিন্ন গ্রুপে আমি বিভিন্ন জিনিস আসলে লেখালেখি করছি এই মালিক নিয়ে, যে মালিক সিনেমাটায় আফরান নিশোর আসলে আরিফিন শুভর ফেরা উচিত। আরিফিন শুভর মালিক সিনেমাটা মুক্তি দেওয়া উচিত, এটার কারণ আছে। তুমি দেখো বলিউডে তার লেটেস্ট একটা প্রজেক্ট আসছে যেটার নাম জাজ সিটি, হ্যাঁ ওইখানে ভালো কাজ করছে, আর হোক না হোক ভালোই তার কিন্তু ইম্প্যাক্ট এটা পড়ছে। আর এই সময়টাতে আমার মনে হয় যে মালিক সিনেমা মুক্তি দেওয়া উচিত। আশিক আইটেম গানের জন্য কতটা এক্সাইটেড? ড্যাম এক্সাইটেড, দেখা যাক কি করে। তবে ওই যে একটা সিন ভাইরাল হয়েছে, যে একটা ছবি ভাইরাল হয়েছে, ওইটা দেখে আসলে এক্সপেকটেশন কেমন জনি দা আর আশিক? হ্যাঁ ওইটা দেখে আর কি কিরকম ফিল পাইলাম, ওই যে যখন এবার যে আসলো কি জানি রাক্ষস, রাক্ষসের কিন্তু এরকম ভাবে রাক্ষসেরও কিন্তু এরকম ভাবে লিক হয়েছিল, ওই ক্যামেরার মতন এরকম ভাবে একটা লিক হয়েছিল। এইবারও আর কি এক্সাইটমেন্ট তো আছে যে ভালো কিছুই আসবে, দেখা যাক এখন কি হয়। রাক্ষস হিট হওয়ার পেছনে গান অনেক বড় অবদান রাখছে, তো মালিকেরও এইটা ফলো করা উচিত। আর এই আইটেম গানের টাইটেলটা হচ্ছে গুলগুলি পিঠা, শুনেই খিদে পেয়ে গেল। আই হাই, জানতাম না তো এটা। গুলি পিঠা এরকম হবে নাকি, কুটকুতি মাইয়ার মতো? তোমরা হয়তো এটা মানো যে আরিফিন শুভর যে বডি ফিটনেস, মানে সাউথের অনেক স্টার আছে না তার মতো, সে লম্বা চওড়া অনেক ভালো, আর এটা অবশ্যই অ্যাকশন টাইপ সিনেমা হবে। তো এখানে যদি আমরা সাউথ স্টাইলের কোনো অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাই তাহলে ভাই জমে যাবে। আমার তো মনে হয় রকস্টারকেই না খেয়ে দেয়। তো আমি কিছু সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই, কিছু সাকিবিয়ানদের মাথায় আসলে কিচ্ছু নেই, তারা শুধু জানে সাকিব খান আছে ব্যাস, আর কোনো কিছু নেই। বাকি অন্যান্য আর্টিস্ট বা অন্য কোনো নায়কের সিনেমা আসছে তার মানে তারা গাধা, বোকা, ইডিয়েট, ননসেন্স, বেকুব, গাদা, বলদ সব ওরা। মানে আমি কিছু সাকিবিয়ানদের উদ্দেশ্যে বললাম, জানি না সবাই কিভাবে নেবে। জনি দা আমি এর সাথে রিঅ্যাক্ট করতে চাই। আমরা যখন মানে রাক্ষসের ওই আইটেম গানটা আর কি রিয়াকশন দিতেছিলাম, বা আরো যে বিভিন্ন কন্টেন্ট গুলো আছে সেগুলো ভালো বলতেছিলাম, তখন ভাই মানে কিছু সাকিবিয়ানরা আছে যারা আর কি কমেন্ট বক্স লিটারালি গালি গালাজ করে পুরা বইরা ফেলাইছে। আমার কথা, তারা অন্য মানুষের ভালো কেন সহ্য করতে পারে না? কয়েকজন, তবে তারা কিন্তু এই প্রিন্সের পরে মোটামুটি একটু বুঝতে শিখছে। হ্যাঁ, যে কোয়ালিটি কন্টেন্ট কাকে বলে আর লো এফোর্ট কাকে বলে। তো তোমাদের কি মনে হয় না যে মানে এমন কেউ ইন্ডাস্ট্রিতে আসুক যে শাকিব খানের লিগেসিকে রিপ্লেস না করুক, অন্তত সেকেন্ড পজিশনে থাকুক? আচ্ছা, রোশানের লেটেস্ট ইন্টারভিউতে সে বলছে যে শাকিব খানকে উদ্দেশ্য করে যে তাদেরকে নিয়ে যেন আসলে একসাথে কাজ করা হয়। হ্যাঁ ভাই, এটা কিন্তু ভালো কথা। যেমন তুমি দেখো বলিউডে ইউনিভার্স আছে, ইউনিভার্স না হোক, তুমি দেখো শাকিব খান যখন প্রথমে আসছিল তখন কিন্তু সে তৃতীয় বা চতুর্থ থাকতো। আলেকজান্ডার বো, মেহেদি, তারপর শাহিন আলম, এদের কিন্তু মানে সে তৃতীয় বা চতুর্থ নায়ক হিসেবে থাকতো। কিন্তু শাকিব খানের সিনেমার ক্ষেত্রে আমরা জাস্ট এক শাকিব খানকেই দেখতে পাই। আমি একটা ব্রুটালি কথা বলি, রসানকে দিয়ে পসিবল না। পসিবল কাকে দিয়ে আমি এটা বলি, শাকিব খান ধরো কি যায় কালকে ইন্ডাস্ট্রি ছেড়ে দিল রকস্টারের পর, তাহলে নেক্সট এই ইন্ডাস্ট্রিতে একটু ধরে রাখতে পারবে হচ্ছে আফরান নিশো, সিয়াম আহমেদ, আর যদি মালিক হিট খায় তাহলে আরিফিন শুভ। এই তিনজন আছে বর্তমানে এখন আমাদের এখানে কাছে। আমার কথা আছে, আফরান নিশো আগে নিতে পারবে, কিন্তু আফরান নিশোর সাথে তো শাকিব খানের দ্বন্দ্ব লেগে আছে ভাই। তুমি দেখো যে বললা আফরান নিশো, শাকিব খানের, তোমার মনে হয় যে শাকিব খান ছেড়ে দিলে তার লিগেসি রিপ্লেস করবে আফরান নিশো? জাস্ট ইয়েস অর নো বলো। একদম মনে হয় না। ইন্ডাস্ট্রিকে কোনো মতে বাঁচায় রাখতে পারবে এই তিনজন। আমি টোটালি নো বলবো, কারণ শাকিব খানের জায়গায় যাইতে অনেকটা সময় লাগবে ভাই, ভাই, অনেকটা সময়। সিয়াম ফলো করতেছে, সিয়াম আমার বিশ্বাস আর 3 বছর 4 বছরে যাইবে গা। একাধারে হিট দিতে হবে। মনে করো রাক্ষস হিট দিল, পরেরটা ফ্লপ, আরেকটা ফ্লপ, তারপরে হিট, এমন তো হবে না। না, অক্টোবরের দিকে মেবি আন্দার রিলিজ পাবে সিয়ামের। আমার বিশ্বাস সেই সিনেমাটা অনেক ইউনিক এন্ড ইন্টারেস্টিং হবে। তবে রাক্ষসে সিয়াম আহমেদকে কয়েকটা সিকোয়েন্সে দেখে আমার মনে হয়েছে সে জোর করে অ্যাগ্রেশন বের করার চেষ্টা করতেছে। মানে ব্রুটালি বা জোরে জোরে কথা বলতে চাইছে না, ওই জিনিসগুলো না হয় নাই। হ্যাঁ, কিছু ওভার দ্য টপ হয়ে যায়, তাই না? যে না, এটা ঠিকঠাক হচ্ছে না। রাক্ষসে অনেক প্রবলেম আছে, কিন্তু বিষয় হচ্ছে রাক্ষস সিয়ামের বেস্ট পারফরমেন্স যাই বলো। কারণ এর আগে তার যত সিনেমা দেখছি আমি, ওখান থেকে এখানে বেটার পারফরমেন্স দিয়েছে। আচ্ছা, আফরান নিশোর যেহেতু কথায় আসছিলাম, তো আফরান নিশোর সিনেমা যেটা আসতে যাচ্ছে নন ঈদ সিনেমা, সেটার জন্য কি মনে হয়
ইন্ডাস্ট্রি কি পাল্টে যাবে? কি রিলেটেড, জনার কি, সিনেমার জনার কি? আচ্ছা আমি ব্যাকড্রপ দিয়ে দিই। আমরা বর্তমানে কিছু ভিডিও ভাইরাল যেতেছে, যেটাতে মূলত একটা ইন্টারভিউতে আফরান নিশোকে জিজ্ঞাসা করা হয়েছে যে এবারে এইদিকে সিনেমা আসবে কিনা। সে বলছে যে না, আমরা এই বছরেই নন ঈদে একটা সিনেমা রিলিজ করব, এতটুকু একটা ইন্টারভিউর ভিডিও ভাইরাল হয়েছে। আফরান নিশোর সুড়ঙ্গ 2 তো 2026 সালেই আসার কথা। আর রায়হান রাফির কথা যদি বলো, এই বান্দার মাথায় কি চলতেছে আমি আসলে জানি না। তবে অনেক দিন আগে যখন তাণ্ডব মুক্তি পাই, সেই সময়টাতে বলেছিল 2026 সালেই আসবে সুড়ঙ্গ 2, এমন নিউজ তোমরা শুনে থাকবা। তো এখন যদি 26 সালের নন ঈদে পুলসিরাত আসে, তাহলে তো সুড়ঙ্গ 2 কেমন হয়ে গেল না? সুড়ঙ্গ 2 কখনোই আসবে না, কারণ এটা অনেক বড় জিনিস। আমার মনে হয় না এটা ঈদ ছাড়া তারা কখনো রিলিজ করবে এই সুড়ঙ্গ 2 এর মতো সিনেমা। কারণ এই স্টোরিটা জনিরা আশিকেও বলি, বিষয়টা আসলে মাথায় নাও যে এই যে স্টোরিটা তারা করছে তাণ্ডবে, হ্যাঁ, কানেকশন যে করানোর চেষ্টা করছে, অনেকগুলো জিনিসের ভিতরে কিন্তু গাপলা আছে, হ্যাঁ, অনেকগুলো জিনিস কিন্তু মিলাইতে পারে নাই। তো সেই জিনিসগুলা ধরে ধরে তাদেরকে মিলাইতে হবে যে ওইখান থেকে সে এইখানে কিভাবে আসলো, কিভাবে আসলে ট্রান্সফরমেশনটা হইলো। এই জিনিসগুলো কিন্তু মিলানো 1-2 দিনের আসলে বিষয় না, প্রত্যেকটা সিন তাদেরকে দেখতে হবে। তবে এটা শিওর থাকো, সুড়ঙ্গ 2 তে শাকিব খানের ক্যামিও থাকবে। এখন বলতে পারো নতুন করে শুট করবে না, নতুন করে না, আগের পোর্শনই ওইখানে অ্যাড করবে। রায়হান রাফি একটা মাল। যদি তুমি এমন দেখো যে আফরান নিশো আর শাকিব খান সামনাসামনি ফাইট করছে, ভাই সেটা কি হবে বলো? ও পুরা থিয়েটার কাইপা যাবো, থিয়েটার শেষ। তবে এইটার জন্য আফরান নিশোকে আরেকটু স্লিম হইতে হবে, বডি ফিটনেসটা আরেকটু বেটার করতে হবে আমার যতটুকু মনে হয়। হ্যাঁ, আর তবে তুমি এটাও শিওর থাকো, ওই ফাইটের মধ্যে শাকিব খান জিতবে। আর সাকিবিয়ানরা, ওই নিশোর যেসব ফ্যান্স আছে, গত 3-4 বছর ধরে তো মনে করে একটু মানে হোয়াইট ওয়াশ করবেই। পরশুদিন মানে 8 তারিখে রিলিজ পাবে হচ্ছে সর্দার বাড়ির খেলা, যেটা বুবলি এবং রোশন অভিনীত সিনেমা। আমরা বলছি যে ক্যামেরার কোয়ালিটি ভালো না, ভিজুয়াল ভালো না, ক্যামেরার আসলে ডিটেলস ধরতে পারে নাই, এই জিনিসগুলো মানুষজন না বুঝে এত পরিমাণ আসলে গালিগালাজ করছে কমেন্ট বক্সে। কিছু পাবলিককে ধরে কি করতে হবে জানো? পদ্মা নদীতে গিয়ে ওইখান থেকে ধরে টুস করে ফেলে দিতে হবে। আমি বলতেছি কি যে 8 তারিখে সিনেমাটা রিলিজ পাবে, যারা যারা আমাদেরকে গালি দিছে তারা তারা আমার সাথে সিনেমাটা দেখতে যাক। হ্যাঁ, তুমি ভালো একটা অফার দিছো। ইস, আমি যদি কয়েকটা নেগেটিভ কমেন্ট করতাম আমিও যেতে পারতাম। টাকা তার নিজের পকেট থেকে দিতে হবে কিন্তু। না না, ইউ হ্যাভ এ চান্স, তুমি যদি আসতে পারো ঢাকায়, অবভিয়াসলি আমরা তোমাকে সিনেমাটা দেখাবো। হ্যাঁ, তুমি যদি সর্দার বাড়ি দেখতে চাও, আমি আমার পকেটের টাকা দিয়ে তোমাকে দেখাবো, সমস্যা নাই, ঢাকায় আসো। ঠিকই বলছো। ওই সিনেমা দেখার পর ওইখানে ভালো হাসপাতাল আছে তো ভাই, ট্রেইলার দেখেই মাথায় যে আমার বাজ পড়ছে, আবার সিনেমা, আমি বুঝছি যে সিনেমা কেমন হবে। তবে ট্রেলারের থেকে কিন্তু গানটা ভিজুয়ালি একটু ভালো। সিনেমা দেখার মুড আসে না, যা এত লো কোয়ালিটির সিনেমা কেন দেখবো এটাই বুঝি না, 500 টাকা নষ্ট হয়। আচ্ছা, আর সত্যি বলতে রোশনকে লাঠিয়াল ক্যারেক্টারে কেমন জানি বেমানান লাগে, মানে আমার মন এটা বিশ্বাসই করতে চায় না যে হ্যাঁ এটা এই ক্যারেক্টার। আচ্ছা, যারা যারা রোশনের ফ্যান আছো বা বুবলির ফ্যান আছো, তোমরা যদি এই ভিডিওতে 100+ লাইক দাও, তাহলে যাও, আমি কষ্ট করে হইলেও সিনেমাটা দেখা আইসা জনি এবং এক্সপ্লেন ম্যানের সাথে আলোচনা করবো নি সিনেমাটা কেমন লাগছে সেটা নিয়ে। গাইস, তো তাড়াতাড়ি এটা ফুলফিল করে দাও। না, আমি খারাপ সিনেমাকে চান্স দেই। খারাপ সিনেমা এমন না যে সব খারাপ সিনেমাই খারাপ, খারাপ সিনেমা অনেক সময় ভালো লাগে, যেমন তিসমার খান। আমার কাছে যেন ট্র্যাপ এত খারাপ ছিল, ট্র্যাপও এত খারাপ যে আমার ভালো লাগা শুরু করে দিছে পরে। সাগরের কিন্তু এই খাসিয়তটা আছে, হ্যাঁ, সাগরের আবার না মানে অনেক বাজে সিনেমাগুলা এত ভালো লাগে, মাঝে মাঝে ও আমারে সাজেস্ট করে। মানে আমি খারাপের মধ্যে ভালো খুঁজে নেই, এটা হলো আমার বিশেষত্ব, কিছু করার নাই। আর যদি কখনো ভালো জিনিস খুঁজে না পাও, তাহলে বলবা যে ওইখানে মানুষ ছিল, আর মানুষের মধ্যে মনুষ্যত্ব অবশ্যই আছে, তার মানে এটা ভালো হয়ে গেল। আচ্ছা, এবার ঈদে কয়টা সিনেমা মুক্তি পাবে প্রবাবলি, কি মনে হয়? মানে এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট আছে প্রায় 10টার মতো, বাট লাস্টে যায় 4টা-5টা ফিক্স হবে। এবার ঈদে এমন একটা সিনেমা মুক্তি পাচ্ছে, শাকিব খানের রকস্টার, একেবারে ছোট বাচ্চা, ডিএ তায়েব আঙ্কেলের একটা সিনেমা আসতেছে অফিসার। ভাই একেবারে হালার পুত কি বানাইছে, মেজাজটাই খারাপ করে দিছে। সাগর কিন্তু এইসব মানুষকে চিনে, ডিএ তাহের, তারপরে হচ্ছে মুন্না খান, তারপর রাসেল খান। হ্যাঁ, আরে ভাই, এদেরকে চিনতে হয়, আমি চাই এদেরকে ভবিষ্যতে ইউজ করতে। এরা এত হচ্ছে জনমানুষের নেতা। তবে আচ্ছা রঞ্জন, আমি একটা কথা বলি, তবে শাকিব খানকে ঠেকাতে একটা প্ল্যান আছে তো। এই মুন্না খান, তারপর রাসেল খান, তারপর ডিএ তায়েব আঙ্কেল, এরা 3জন মিলে একটা ইউনিভার্স তৈরি করতে পারে। এমন একটা ইউনিভার্স তৈরি করবে, স্পাই ইউনিভার্স। হ্যাঁ, শাকিব খানকে তাহলে খেয়ে দিতে পারবে। আই এগ্রি উইথ ইউ। জনি, তুমি একটা ভালো আইডিয়া দিলা, বুঝছো? আমি ভবিষ্যতে যদি ডিরেকশন দেই, দেওয়ার প্ল্যান অনেক ভালোভাবেই আছে, তাইলে আমি একটা ইউনিভার্স এদের নিয়ে তৈরি করবো। যাও,
ফিক্স। ক্যামিও না, আমি নায়ক হবো, এবার ভিলেন হবা কেটা সেটা বলো। না না, ওরা নায়ক, তুমি হবে হচ্ছে ভিলেন। এই না না আমি আমি ভিলেন হব না, আমি রিভিউয়ারই ঠিক আছে। আচ্ছা, জনিদা কোন ক্যারেক্টার নিতে পারে সেটা একমাত্র জনিদার ফেস রিভিল হলে বোঝা যাবে, ঠিক আছে? এই যে দর্শকরা আছে না, জনিদারে যখন দেখবে তখন আসলে তার আন্দাজ করতে পারবে যে জনিদা আসলে হিরোর জন্য মানে কি বলে হিরোর জন্য তৈরি হয়েছে নাকি ভিলেনের জন্য তৈরি হয়েছে। আচ্ছা, একটা স্পয়লার অ্যালার্ট দিয়ে দিই, আমরা কিন্তু জনিদার চেহারা দেখছি এন্ড আমরা জানি সে কি হওয়ার যোগ্য। ওকে ওকে, আর বেশি স্পয়লার দিও না, নেক্সট টপিকে কথা বলি। হ্যাঁ, আমাদের মূল টপিক গুলো শেষ এখন। নর্মালি আমি অনেকগুলো অ্যানিমে রিসেন্ট সময় দেখছি, যেমন আমি ওয়ান পিস সিজন 2 দেখে ফেলছি, দেন হচ্ছে ফার্মিং ইন অ্যানাদার ওয়ার্ল্ড, এটার সিজন 1 দেখে ফেলছি, অসম একটা ইসিকাই অ্যানিমে। তারপর রিবর্ন অ্যাজ আ ভেন্ডিং মেশিন, একদম ক্রেজি একটা অ্যানিমে। ইনফিনিটি ডেন্ডোগ্রাম, এই কয়েকটা ইসিকাই অ্যানিমে আমি রিসেন্ট সময় দেখছি এন্ড আমি বর্তমানে ইসিকাই অ্যানিমের প্রেমে পড়ে গেছি। তোমাদের মনে কি প্রশ্ন আসতেছে না যে ইসিকাই অ্যানিমে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন আসছে, হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। ইসিকাই অ্যানিমে হচ্ছে এমন একটা অ্যানিমের জনরা যেখানে মূলত দেখানো হয় কি যে একটা মেইন ক্যারেক্টার মারা যায়, বুঝছো? আচ্ছা, মারা যাওয়ার পর একটা অন্য দুনিয়ায় কিছু পাওয়ার নিয়ে জন্মগ্রহণ করে এবং সেই ওয়ার্ল্ডটাকে একেবারে জয় করে নেয়। তো অসাম লাগতেছে আমার এই জনরাটা এক্সপ্লোর করা। 4 দিন আগে আমিও একটা অ্যানিমে দেখছি, আর সেটার নাম হচ্ছে রকস্টার অ্যানিমেটেড টিজার। বলো, দেখছো তোমরা? আরে ভাই কি বলো? আমি হাত উপরে করতেছি। আমিও দেখছি, আমিও সবার আগে দেখছি। আচ্ছা, আমাদের অডিয়েন্সের জন্য আমি একটা অ্যানিমে রেকমেন্ড করি ইসিকাই, যেটা তোমাদেরকে দেখা উচিত আমি বলে মনে করি। সেটা হচ্ছে রেজিরো, সিজন 3টা আছে এখন পর্যন্ত। আমি রিকমেন্ড করবো তোমরা যদি অ্যানিমে ইন করতে চাও ইসিকাই অ্যানিমেতে, তাহলে রেজিরো দিয়ে ইন করতে পারো। হ্যাঁ, শেষ, এখন তোমরা সিনেমা নিয়ে কথা বলতে পারো। বাপরে, 2016 সাল থেকে শুরু হয়েছে, 4 সিজন, প্রত্যেকটাতে যে আরো কতগুলো এপিসোড। তো হ্যাঁ, এই 4টা সিজন অসাম অ্যানিমে, তুমি দেখে অনেক মজা পাইবা, আমি গ্যারান্টি দিলাম, বুঝছো? আমি এখন একটা ওয়েব সিরিজের সাজেশন দিচ্ছি, যেটা আমি রিসেন্টলি কালকেই দেখছি। ওয়েব সিরিজের নাম হলো, দাঁড়াও এক সেকেন্ড, ইফ উইশ ক্লাউড কিল। ওয়েব সিরিজ নেটফ্লিক্সে আসছে, পুরো মাথা ঘুরে দিবে, ব্রুটালিটির মা বোন এক করে দিয়েছে। মানে মোবাইলে তুমি একটা অ্যাপের মাধ্যমে ভিডিওতে যা বলবা তোমার ওই ইচ্ছাটাই পূরণ হবে, বাট টুইস্ট হলো 24 ঘন্টার মধ্যেই কিছু একটা টুইস্ট হবে, ওটা বলা যাবে না, ওইটা সিরিজের ম্যান টুইস্ট। তো আমরা একটু সাউথে ঢুকি। সাউথে যে নতুন একটা সিনেমা আসছিল সাম্ভাবাম আধ্যায়াম অনু, জনিরা দেখছে আর হচ্ছে আশিক দেখছে না? হ্যাঁ, আমি দেখে রিভিউ করছি, বাল ভিউ আসলে আসুক, না আসলে নাই, রিভিউ মারি দিয়ে দিস। ভালো সিনেমা রিকমেন্ডেশন দিতে হবে অডিয়েন্সকে। এখন জনিদার বিষয়টা, এই যে থ্রিলার জনরা কেমন লাগে? আমার বরাবরই এসব থ্রিলার সিনেমা ভালো লাগে, আর বিশেষ করে মালায়ালাম এবং সাউথ ইন্ডাস্ট্রিতে যেরকম হয় না। আর তুমি একটু আগে যেই সিনেমার কথা বললা ভাই, এটা দেখে আমি একেবারে মন্ত্রমুগ্ধ। আমি ভাবলাম একটা হলো আরেকটা, এত টুইস্ট, আর লাস্টের টুইস্ট, এটা নিয়ে তো কিছু বলার নেই। টুইস্টের উপরে টুইস্ট। আরে স্পয়লার দিস না কেউ, কারণ আমি দেখবো পরে। এই সিনেমাগুলোর আবার কিছু প্রবলেমও আছে, যেমন আমি এই সিনেমাটা দেখার পর আমার এত ভালো লাগছে, আমি আমার বেশ কয়েকটা ফ্যানকে সাজেস্ট করছি যে ভাই, ওরা আবার বলতেছে হরর মুভি নাকি, আমি বলতেছি হরর মুভি না ভাই, তুই দেখিস তোর মাথা ঘুরে যাবে। কিন্তু ওদেরকে দেখার পর ওরা তারপরের দিন বলতেছে তুই কি মুভি দেখাইলি, আমি তো কিছুই বুঝলাম না। আমি বলতেছি ভাই, এটাই তো মুভি টুইস্ট রে ভাই, এটাই তো বুঝার চেষ্টা কর। অনেকের মাথার উপরে দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আরে যারা সাউথের অ্যাকশন সিনেমা দেখে অভ্যস্ত, তাদেরকে যদি এরকম সিনেমা সাজেস্ট করো, তাহলে তো তাদের মাথার উপর দিয়ে যাবে না। হ্যাঁ, রঞ্জনের কাছে আমার আরেকটা লাস্ট রিকোয়েস্ট, সিনেমার নাম আরেকবার বলো তো। ঠিক আছে, দর্শকদের জন্য, তোমার জন্য, সবার জন্য, সাম্ভাবাম আধ্যায়াম অনু। সম্ভবম অধ্যায়ম অনু। ছেলেটা আমারটা দেখে দেখে পুরো মুখস্থ করে ফেলছে, আমারটা শুনে শুনে। হ্যাঁ, জনি তুমি একবার বলো দেখি শুনি। সম্ভবম আধ্যায়াম অনু। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি চক্র সিজন 2 দেখছে? না ভাই, আমি বাংলা সিরিজ দেখি না। ভালো একটা সিরিজ, তাহলে দেখতে পারো। আচ্ছা, আমি খারাপ 2টা সিনেমার রিকমেন্ডেশনও দিয়ে দিই। অনেক খারাপ সিনেমা, দেখলে মাথা ঘুরে বড় নষ্ট হয়ে যাবে। হিন্দি সিনেমা, একটা হচ্ছে মাস্তি 4 আর একটা হচ্ছে দ্য রাজা সাব। মাস্তি 4 আমি দেখিনি, রাজা সাহেব আমি দেখছি ভাই, এত ক্রিঞ্জ, বিশ্বাসই হয় না যে এই বান্দা বাহুবলী করছে হালাই। মানে ওই যে কমেডি গুলো করতেছে, কমেডির আগাল গড়া কিছুই নাই, আর হুদাই তো 3-4 জন হিরোইনকে নিছে, ওদের কোনো কাজই নাই। প্রভাসের সালার হিট হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে প্রভাসের কথা না বলা।
আমার কাছে এত খারাপ লাগছে, আমার মাথা ঘুরে গেছিল। আমি নর্মালি ফালতু মুভি দেখে কমপ্লিট করতে পারি, বাট দ্য রাজা সাহেব আমি কমপ্লিট করতে পারতাছিলাম না, এত কষ্ট হইতাছিল। হ্যাঁ, আর কেমন জানি প্রভাস ডায়লগ দিলে মনে হয় যে ঘুম থেকে উঠে আমরা কথা বলি না যে আচ্ছা কি অবস্থা, হালাই এমন ভাবে কথা বলতে হয় না। আচ্ছা, যেহেতু শাকিব খানকে দিয়ে শুরু করছিলাম, শাকিব খানকে দিয়ে শেষ করতে চাই। তার যে সোলজার সিনেমাটা আছে সেটা কবে আসবে ভাই? তোমার এক্স তোমার জীবনে কবে ফেরত আসবে তুমি জানো? অবশ্যই জানো না, আমরাও জানি না সোলজার দিলা কবে তো আসবে, মিয়া একই দিলে অবস্থা। আঘাত কইরা, এটা কোনো কথা? তবে হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি, যতদূর আমি জানি যে রকস্টারের শুটিং শেষ হওয়ার পর সোলজারের একটা অ্যাকশন সিকোয়েন্স বাকি আছে যেটাতে শাকিব খান যুক্ত হবে, আর সেটা শুট হওয়ার পর প্রপার ভাবে তৈরি করে তারপর নাকি এটা মুক্তি দেওয়া হবে, আর প্রবাবলি এটা ঈদ ছাড়াই আসবে আই থিংক। তাহলে এর পরের আসলে লাইন আপটা কি? এর পরে কি সিনেমা আসতে যেতেছে? আরে ঠিক তো, ফিক্স হয়ে গেছে তো। হিমেল আশরাফের সাথে একটা আসবে, মেহেদী হাসান হৃদয়ের সাথে একটা আসবে, তারপরের 2028 সালে আসবে হচ্ছে রান রাফির সাথে। মানে এরা হয়তো চাচ্ছিল যে বলিউডে যেহেতু স্পাই ইউনিভার্স আছে, তারপর হলিউডে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স আছে, কেননা আমিও একটা বানাই, জাস্ট আমি বানানোর জন্য একটা সিনেমা বানালাম এবং পোস্ট ক্রেডিট সিনে দিয়ে দিলাম যে হ্যাঁ এটার পার্ট 2 আসবে, এটা একটা ইউনিভার্স, ব্যাস শেষ, আর কোনো কথা নেই। এরকম করলে কি হয়? রাহান রাফি বি লাইক যে তোকে ইউনিভার্স লাগবো, আমি তো করে দিব না, মারা খা তোরা। প্রত্যেকটা সিনেমাতে ক্যামিও ভাই। এই যে লাস্ট যে রাজের সিনেমাটা আসলো, কি জানো, সাগর দেখছিলি? ইনসাফে ভাই ক্যামিও লাস্ট মুহূর্তে। 2 আসার সম্ভাবনা আছে, প্রিন্সে 2 আসার সম্ভাবনা আছে, তাণ্ডবে 2 আসার সম্ভাবনা আছে, সুরঙ্গ 2 আসার সম্ভাবনা আছে। মানে প্রত্যেকটা সিনেমাতে শুধু 2 জাস্ট ফর হাইপ, নাথিং এলস। আরো ওরা এই কালচারটা ইন্ডিয়ান যেই বর্তমান চলতেছে না, ধুরন্ধর পার্ট 2, আরো কি পার্ট 2, হাউসফুল 5, এগুলো এই কালচার গুলো যেভাবে আর কি টাকা ইনকাম করতেছে সিকুয়েলের কারণে, ওইভাবে ওই বাংলাদেশে ওইটাই আর কি চাচ্ছি। হ্যাঁ, তবে আমি একটা সিনেমার 2 এর জন্য অনেক এক্সাইটেড, সেটা হচ্ছে ওই রাসেল সাসার গোয়ার 2। আমিও একটার জন্য এক্সাইটেড, সেটা 2 না, বুঝছো, 4, জিন 4। ও গুড ওয়ান, হ্যাঁ। মানুষজন যে বলে যে রাসেলের অডিয়েন্স নাই, জিনের অডিয়েন্স নাই, কত অডিয়েন্স আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে ভাই, আমরা পাই না, খুঁজে পাই না। আচ্ছা সাগর ভালো কথা বলছে, এবার যখন জিন 4 মুক্তি পাবে, ওই যে তারা তো আগে সিনেমা দেখায় যে তুমি 10 মিনিট দেখতে পারলে তোমাকে এত টাকা দেবো, আমি সবার আগে যাব, টাকার খুব দরকার রে ভাই। কিছু কিছু লোক আছে এত অ্যাক্টিং করে, বাপ রে, মনে হচ্ছে যে এরা মানে অনেক ভালো অভিনেতাকেও ফেল মেরে দেবে। জাজ মাল্টিমিডিয়ার কর্মধার বি লাইক, যারে তোরে তো আমার সিনেমায় নেওয়া উচিত ছিল। সেটাই তো। তবে সজলের কিন্তু ওই যে একটা ইয়া আছে, হ্যাঁ, এই যে একটা নাটক আছে, কি বলে, প্যারালাল, ওই যে বিকি জাহিদের সাথে যে বানাইলো, হ্যাঁ, brilliant একটা। সেটাতে সে শয়তানের অভিনয় করতে সজল, অসাধারণ অ্যাক্টিং। তার এইসব কাজ করা উচিত। তো এই ছিল আমাদের পক্ষ থেকে আজকের আলোচনা। আপনারা আসলে কোন বিষয়টা নিয়ে বেশি এক্সাইটেড এবং কোন বিষয় নিয়ে আলোচনা চান আমাদের থেকে, আর কাকে কাকে আসলে আমাদের এই পডকাস্টে দেখতে চান, সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আর যদি এই ভিডিওতে 2000 লাইক হয় তাহলে এই পডকাস্টে এমন একজনকে নিয়ে আসবো যেটা দেখে আপনারা পাগল হয়ে যাবেন। তাড়াতাড়ি লাইক মারো। ওকে, বাই বাই।